আমাদের পাশাপাশি বসবাসকারী পশুপক্ষী, চতুষ্পদী, এদেরও যে একটা এই বিশ্বের জায়গা আছে, এদেরও একটা অধিকার আছে, তা আমরা মানবজাতি অধিকাংশ স্বীকার করি না। বাস্তবিকই অবলা হলেও মানুষের কার্যকলাপে তাদেরও যে একটা কষ্ট ও ধিক্কারপূর্ণ মনোভাব থাকতে পারে, অথবা প্রতিশোধ স্পৃহা জেগে উঠতে পারে, তা আমরা ভেবে দেখি না। তাদেরও যে সৃষ্টি করেছেন বিধাতা, এ বিশ্বের জল, মাটি, বায়ু, রাস্তাঘাট যে তাদের জন্যেও উপভোগ্য, তাদেরও যে কিছু জায়গা ছেড়ে দিতে হয়, এগুলো আমরা সাধারণত ভেবে দেখি না। বস্তুত আমাদের অত ভাবার সময়ও নেই। তাদের নিয়েই ঘটমান এক সত্য ঘটনা। তারকেশ্বরে একটা ছোট্ট হোটেল চালায় শিশির। নিজের দোকান, তার সঙ্গে তার স্ত্রী তাকে সাহায্য করে। অন্য সময় হোটেল গতানুগতিক চললেও শ্রাবণী মেলার সময় এই হোটেলেই উপচে পড়া ভিড় লক্ষ্য করার মতো। এভাবে চলছিল তাদের হোটেল ব্যবসা। বন্ধুত্বের খাতিরে আমিও তাদের হোটেলে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করতাম। কলকাতা থেকে ফেরার পর মাঝে মধ্যে শিশিরের দোকানে বসে আড্ডা দিতাম। বিশেষত শীতের দিনে শিশিরের দোকানের গরম চায়ে চুমুক না দিলে বিকেলের সময়ই ভালো কাটত না। আমার সঙ্গে রাজেন্দ্র, সুমন্ত আর পলাশও শিশিরের দোকানে একসঙ্গে আড্ডা দিত। ট্রেন থেকে নেমে আমরা সবাই একসঙ্গে শিশিরের দোকানে জড়ো হতাম। এবার আসি হোটেলটার অবস্থানের কথায়। রাস্তার ধারে দোকান। বিশেষত্ব, দোকানটা 4টে পিলারের উপর অবস্থিত। দোকানের নিচে একটা ছোট্ট অব্যবহৃত ডোবা, তাতে জল থাকে না। আবর্জনা ফেলে ফেলে অনেকটা ভরাট হয়ে গেছে। ডোবার কারণে পিলার তুলে দোকান করতে হয়েছে শিশিরকে। ইদানিং শিশিরের হোটেলের নিচে ডোবার ধারে একটা কুকুর পরিবার বসবাস করতে শুরু করেছে। 2টো কুকুরের ছোট্ট ছোট্ট বাচ্চা, একটা পুরুষ কুকুর, একটা স্ত্রী কুকুর। তাতে শিশিরের যে খুব একটা অসুবিধা হচ্ছে তা নয়, বরং তাতে তার একটু নিরাপত্তাগত সুবিধাই হয়েছে। আবার অপরদিকে শিশিরের পরোক্ষ সাহায্যে কুকুর পরিবারের খাদ্য সংস্থানও হয়েছে। এখানে 2 পরিবারই দুজনের পরিপূরক হয়ে উঠেছে। কয়েক মাস বাদ থেকে দেখলাম শিশিরের হোটেলে উচ্ছিষ্ট হোক বা না হোক, শিশির তাদের জন্য শেষ পর্যন্ত কিছু খাবার দিয়েই থাকে। প্রসঙ্গত, ডোবার দিকে অর্থাৎ হোটেলের পেছন দিকে একটা ছোট্ট দরজা আছে, ভিতর থেকে শিকল তোলা থাকে। শিশির উচ্ছিষ্ট ফেলার জন্যই কেবলমাত্র ওই দরজাকে ব্যবহার করে। আস্তে আস্তে যেন 2 পরিবারের মাঝে সেতুবন্ধন গড়ে উঠেছে। হোক না অবলা, তাদেরও তো প্রাণের স্পন্দন আছে, আত্মা আছে, আত্মার বন্ধন আছে। আর কয়েক মাস বাদ থেকে প্রায় দেখতাম গায়ের লাল সাদা রঙে মিশ্রিত 2টো ছোট্ট কুকুর শিশিরের দোকানের চারপাশে ঘোরাফেরা করছে। কখনো কখনো শিশিরের দোকানের সামনে দাঁড়িয়ে হোটেলের ভিতর দিকে তাকিয়ে আনন্দের আতিশয্যে অবিরত লেজ নেড়ে চলেছে। এ বিষয়ে নিশ্চয়ই সকলের অবগতি আছে। কুকুরের স্মরণ শক্তি ও ঘ্রাণ শক্তি খুব প্রখর। তাই ক্রমশ শিশিরের দোকানে আগত সমস্ত খদ্দেরকেই কুকুরগুলো বিনা বাক্যে চিনে গেল। কখনো কখনো দেখতাম 2 কুকুরের কালো পিচের রাস্তা ধরে দূর দমনীয় ছোটার মুহূর্ত। আবার রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কৌতূহল উদ্দীপনার জড়বস্তু নিয়ে টানা হেঁচড়া করা। এরকম কত ঘটনায় আমরা সচক্ষে দেখেছি, কত ঘটনা শিশিরের মুখে শুনেছি।
আসলে কুকুরগুলোর প্রতি আমাদের সব বন্ধুদের প্রত্যেকেরই একটা অকৃত্রিম মায়া জন্মে গেছে, তা স্বীকার করতেই হয়। কেবল একজন, সুমন্ত ছিল ব্যতিক্রম। তার আবার এ ধরনের চার পেয়ে পোষ্যদের পছন্দ হয় না। মাঝে মধ্যে শিশির কুকুরের আতিশয্য প্রকাশ করতে গেলে সে রে রে করে ওঠে। আমরা শিশিরের হোটেলে প্রত্যহ যাই বলে কুকুরগুলোর সঙ্গে আমাদের ঘনিষ্ঠতাও বেশ বেশি। বাচ্চা কুকুরগুলোর বাবা মাকে খুব একটা দেখি না। কোনো দিন স্টেশন থেকে নেমে যে হাঁটা পথে শিশিরের দোকানে আসতে হয়, সেই পথে বাচ্চা কুকুরগুলো যদি আমাদের দেখে, তাহলে তারা লেজ নাড়তে নাড়তে ছুটে চলে আসে আমাদের পায়ের গোড়ায়। এইরকম একদিন আমরা 3 বন্ধু এক ট্রেনে ফিরলাম। স্টেশন থেকে একসঙ্গে হেঁটে ফিরছি। কেবলমাত্র সুমন্ত তখনও ফেরেনি। আকাশে সাদা মেঘের নৈসর্গিক শোভা, সূর্য ডুবন্ত ডুবন্ত। এরই মাঝে সূর্যের এই ডুবন্ত শোভায় ছিকছিক করে উঠল 4টে চোখ। বাচ্চা কুকুর দুটো একটু দাঁড়ালো, তারপর ছুটে চলে এলো আমাদের পায়ের কাছে ও অনুসরণ করলো। শিশিরের দোকানের সামনে এসে টিফিনে বেঁচে থাকা খাবার একধারে ফেলে দিলাম। বাচ্চা কুকুর দুটো যথারীতি সেই খাবার খেতে লাগলো। এমন সময় জ্বলন্ত সিগারেট মুখে কানে ব্লুটুথ হেডফোন গুঁজে ফোন আলাপে ব্যস্ত সুমন্ত অন্যমনস্কভাবে এসে কুকুরগুলোর গায়ের ওপর দিয়েই চলে গেল। কুকুরগুলো রীতিমতো কেউ কেউ করে উঠল। একটা কুকুর সুমন্তর দিকে তেড়ে এলো। এই অবধি ঘটনার প্রেক্ষাপট শেষ হতে না হতেই সুমন্ত এক অদ্ভুত কাণ্ড করে বসল। শিশিরের হোটেলের সামনের বেঞ্চে রাখা সদ্য গরম ভাত ছড়ানো ফ্যান কুকুরগুলোর লোমশ শরীরে সজোরে ছুঁড়ে দিল। কেবল তাতেই সে ক্ষান্ত হলো না, হাতে ধরে থাকা অ্যালুমিনিয়ামের গামলাটাও ছুঁড়ে দিল ছোট কুকুরটার দিকে লক্ষ্য করে। আমরা সবাই যার পরনায় স্তম্ভিত হলাম এবং সম্বিত ফিরে রে রে করে উঠলাম। কুকুরগুলো আরো জোরে চিৎকার জুড়ে দিল। একটি কুকুর যেটা পিছিয়ে ছিল তার তেমন বেশি ক্ষতি হলো না, কিন্তু সামনের দিকে এগিয়ে আসা কুকুরটির সারা গায়ে গরম ফ্যানের প্রলেপে নরম চামড়ার সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল। কুকুরটির গা থেকে ধোঁয়া উঠতে লাগলো। সম্ভবত সামনের কুকুর শাবকটির চোখটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ তার সামনের ডান পাটা বারবার চোখে ঠেকাতে দেখেছিলাম। শিশির বলে উঠল, এটা তুই একদম ঠিক করলি না সুমন্ত। আমাদের সবারই, বিশেষত সামনের কুকুরটাকে দেখে চোখে জল চলে এলো। দূরে রাস্তার ওধারে আর একটা কুকুরের কণ্ঠস্বর শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম সেই কুকুরটি এই ছোট্ট কুকুর শাবক দুটির মা। আরো নিশ্চিত হলাম যখন দেখলাম অপর প্রান্তের কুকুরের ডাক শুনে ছোট্ট কুকুর শাবক দুটি ছুটতে ছুটতে চলে গেল পিচ রাস্তা পেরিয়ে, কেউ কেউ শব্দ করে। বুঝলাম এহেন পরিস্থিতিতে মায়ের মনও বিষাদগ্রস্ত। দূর থেকে অতটা ঠাওর করতে না পারলেও কেন জানি না মা কুকুরের চোখ দেখে মনে হয়েছিল সে কাঁদছে। কথায় আছে, সন্তানের কিছু বিপদ আপদ ঘটলে মায়ের মন নাকি কেঁপে ওঠে। শাবক ফেনাক্ত কুকুরগুলোর কেউ কেউ করে তাদের মাকে অভিযোগ জানান দিতে লাগলো। আমরা সবাই সুমন্তকে ঘিরে ধরলাম। ধর্মেন্দ্র রূঢ়ভাবে বলল, বসের সঙ্গে খিটিমিটি হয়েছে নাকি? ঝগড়া করেছিস? সুমন্ত বলল, যা করেছি ঠিক করেছি, এদের এরকমভাবেই শিক্ষা হওয়া উচিত। আর কিছু না বলে অফিস ব্যাগ কাঁধে নিয়ে শিশিরের হোটেল থেকে কটকট করে বেরিয়ে গেল। বাইকে উঠে আমাদের দিকে একবার ফিরেও তাকালো না। উল্লেখ্য, সুমন্ত যেদিন বাইক নিয়ে আসতো শিশিরের দোকানে রেখেই ওখান থেকে হেঁটে গিয়ে ট্রেনে উঠত। এহেন আচরণে আমরা সবাই একটু ক্ষুব্ধ হলাম। কুকুরগুলোর সঙ্গে আমাদের পরিচয় বেশি দিনের না। সদ্যজাত কুকুরগুলোকে আমরা বাকি 3 জন যেমন মায়ায় জড়িয়ে ফেলেছিলাম। তাদের ঘন ঘন লেজ নাড়া, দূর থেকে আমাদের দিকে ছুটে যাওয়া, পায়ে পায়ে জড়ানো, এগুলো সবই ভাবতে ভাবতে আর এখনকার
কুকুর শাবকগুলির পরিস্থিতি দেখে আমাদের মন উথাল পাথাল করতে লাগলো। কুকুরগুলো আমাদের বাড়িতে থাকে না, হোটেলের উচ্ছিষ্ট খেয়েই বেড়ে উঠেছে। আমরা মাঝে মধ্যে টিফিনের বেঁচে যাওয়া খাবার তাদেরকে আনন্দে দিতে যাই, ভালোবেসে দিতে যাই, সেটাও তারা বুঝতে পারে। সেদিন আর আমাদের আড্ডাটা বসেনি। শিশিরের কাছে বিদায় নিয়ে যে যার বাড়ি ফিরে গেলাম। শিশির একটা চেয়ারে কথাহীন স্থির হয়ে বসে রইল। কয়েকদিন কুকুরগুলোকে আর দেখা গেল না। হোটেলের নিচে কোনো পরিবার এখন আর বাস করে না। আমরা প্রত্যহ যেভাবে তাদের দেখতাম সেভাবে আর দেখতে পাই না। মাঝে মধ্যে স্টেশন থেকে ফেরার পথে বাচ্চা শাবক দুটি চোখে পড়ে। তারা এখন সেই রকমইভাবে লেজ নেড়ে ছুটে আসে। গত দুদিন আগে আমার কাছে এসেছিল যে কুকুরটা, তাতে দেখলাম তার ডান চোখ নষ্ট হয়ে গেছে। একটা পায়ে গামলার আঘাত লেগে তাতে সে খোঁড়াচ্ছে। গোটা পায়ে ফুচকা সাইজের ফুসকা ফুসকা দাগ এবং লাল রঙের চিহ্ন সেরকম বোঝাই যাচ্ছে না, পুরোটাই সাদা হয়ে গেছে, সব লোম উঠে গেছে। একবার আমার সামনে এসে পাটা চেটে দিয়ে লেজ মেরে বলল, ভেউ ভেউ। জানি অবলা, তবু আমি জিজ্ঞেস করলাম, আরে যাস না কেন ওখানে? আবার লেজ মেরে দীর্ঘস্বরে বলল, ভেউ। প্রথম ভেউ ভেউটা আনন্দের আতিশয্যে, কিন্তু দ্বিতীয় দীর্ঘস্বর ভেউটা যে কষ্টের সেটা আমি বেশ বুঝতে পারলাম। আমি আর মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। কুকুর শাবকটার মুখের দিকে তাকিয়ে আমার মায়া হলো। আপাতত আজ টিফিনে কিছু ছিল না। পাশের দোকান থেকে দুটো বিস্কুট তাকে কিনে খেতে দিলাম। সে পরিতৃপ্তির সঙ্গে খেলো। তারপর তারই কোনো এক বন্ধু কুকুরের ডাকে পিছন ফিরে তাকিয়ে বড় নর্দমার পাশ দিয়ে খাওয়াতে খাওয়াতে ছোট্ট পায়ে ঝোপের মধ্যে মিলিয়ে গেল। মনে মনে বললাম, হায় রে, কি নির্বুদ্ধিতাই করলি রে সুমন্ত। শিশিরের কাছে খোঁজ নিয়ে জানলাম তার দোকানের আশেপাশে কুকুরগুলোকে খুব একটা দেখা যায় না। তবে পিছনের দরজা দিয়ে যে উচ্ছিষ্ট ফেলা হয় তা শিশির মাঝে মধ্যেই কুকুরগুলোকে খেতে দেখেছে। তবু কিছুটা সান্ত্বনা পাওয়া গেল। সেই আহত কুকুরটার সঙ্গে যে দেখা হয়েছিল সেটা বলতে শিশিরের চোখ চকচক করে উঠল। আমাকে বলল, যে ঝোপে কুকুরটা ঢুকেছিল সেই ঝোপটা যেন আমি তাকে দেখাই। আশ্চর্যটা শুরু হলো মাস তিনেক পর। সুমন্তর হাতের আঙুলে মাছের আঁশের মতো ছোট ছোট চামড়া উঠতে শুরু করলো। শীতকালের চামড়া ফেটে গেলে আমাদের ঠোঁটে যেরকম চামড়া ওঠে সেই রকম, শুধু সাইজটা মাছের আঁশের সাইজের। প্রথমে সুমন্তর অত ভূক্ষেপ না থাকলেও আরও দিন 15-এর মধ্যে সেই চামড়া ওঠা ব্যাপারটা গোটা হাতের চেটোয় ছড়িয়ে পড়ল। আরও কিছুদিন পর আস্তে আস্তে গোটা হাতে বিষয়টি ছড়িয়ে পড়ল। ডাক্তার বৈদ্য যে কদিনে দেখানো হয়নি তা নয়, কিন্তু তাতে সেরকম কিছু ফল লাভ হলো না। আস্তে আস্তে সেগুলো পাকতে শুরু করলো, ডান হাতটায় বেশি। কিছুদিন পর আবার চোখের দৃষ্টিশক্তিও একটু কমে গেল। সব কিছুই সুমন্ত যেন কম কম ঝাপসা ঝাপসা দেখতে লাগলো। ডাক্তারের পরামর্শে তার চোখে স্থায়ী সমাধান চশমায় মিটে গেলেও হাতের বিষয়টি কিছুতেই ভালো হলো না, বরং উত্তরোত্তর সেটা বৃদ্ধি হতে লাগলো। কদিন যেতেই ডাক্তার বর্জ্যপাতের মতো বিধান দিয়ে দিল, ডান হাতটা কেটে বাদ দিতে হবে, না হলে এই রোগ গোটা শরীর জুড়ে আপাত মস্তক ঢেকে ফেলবে। কি আর করার, ডাক্তারের বিধান অনুযায়ী ওষুধ খেয়েও যখন রোগ নিরাময় হলো না, তখন অগত্যা জীবন বাঁচাতে একটা হাতই নয় বাদ যাবে। অপারেশনের একদিন আগে ও পরে সুমন্ত ঝরঝর করে কেঁদেছিল। আগের কান্নাটা অবশ্যই তার কর্মক্ষম হাত বাদ চলে যাওয়ার জন্য, কিন্তু অপারেশনের পরের কান্নাটা কেবলমাত্র হাত বাদ চলে যাওয়ার জন্য নয়, তার পেছনে আরও একটা গুরুগম্ভীর কারণ ছিল। ডাক্তারের বিধান মতোই পচে গলে যাওয়া চিকিৎসাবিহীন হাতটা বাদ দিতে হল। অপারেশনের দিন আমরা সব বন্ধুরাই হসপিটালে উপস্থিত ছিলাম। হাতের ফরেনসিক রিপোর্ট করে দেখা গেল
পুঁজ রক্তের জন্য হাত ভয়াবহ হয়ে গেলেও প্রকৃতপক্ষে সেই ফোসকা পড়াগুলোর প্রকৃত সাইজ একটা ময়দার তৈরি ফুচকার মতো। আমার মাথায় ছোট্ট একটা বিদ্যুৎ খেলে গেল। এইরকম দাগই তো সেই বাচ্চা কুকুর শাবকটির পিঠে দেখেছিলাম। সেই বাচ্চা কুকুর শাবকটি তবে কি হসপিটালে দাঁড়িয়ে উত্তরটা খুঁজতে যাইনি আমি। তবে হসপিটালের সব কাজ সেরে সুমন্তকে হসপিটালে বিদায় জানিয়ে গধূলিবেলায় একটু রিল্যাক্স হতে যখন শিশিরের দোকানে এলাম, তখন শিশির কোনো কথা না বলে আমার হাত ধরে টানতে টানতে একটা ঝোপের সামনে এসে দাঁড় করালো। তারপর চোখ মুছতে মুছতে তর্জনী বাড়িয়ে ঝোপের দিকে ইঙ্গিত করলো। ঝোপের নিচেটা দেখে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। দেখলাম সুমন্তর হাতে সামনের ডান পায়ে আঘাতপ্রাপ্ত, চোখ হারানো, আহত পঙ্গু কুকুর শাবকটি মারা গেছে। কিনা